টেট, তো ঝাড়খণ্ড টেটের জন্য আজকের এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ঝাড়খণ্ড টেটে যে বাংলা ভাষা রয়েছে, তো বাংলা ভাষা থেকে আমাদের 30টা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। তো আজকে আমরা এই যে সিরিজ ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার সিরিজের আজকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে আমরা অতি গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন ডিসকাশন করব, সুতরাং আপনারা সাথে থাকুন। কেমন? ক্লাসে আমরা ডিসকাস করব বাংলা প্যাডাগজি থেকে 50টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলুন, প্রথম প্রশ্ন এখানে কি বলেছে আমরা দেখি। 1986-এর যে শিশু শ্রম নিষিদ্ধকরণ আইন, অর্থাৎ চাইল্ড লেবার যে অ্যাক্ট যেটা হয়েছিল 1984, তো এই আইনে কি বলেছে? 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর সব ধরনের শ্রমসাধ্য কাজ নিষিদ্ধ করে, কেবলমাত্র ঝুঁকিবহুল কাজে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করে, স্কুলের সময়ে শিশুদের শ্রমদান নিষিদ্ধ করে, নিয়োগকারীদের উপর শিশুদের শিক্ষার দায়িত্ব দিয়ে শিশু শ্রম নিষিদ্ধ করা। তো এই যে 1986 যে আমাদের অ্যাক্ট ছিল, চাইল্ড লেবার অ্যাক্ট, অর্থাৎ শিশুদের দিয়ে কোনো ধরনের খাটনি খাটানো যাবে না, কোনো ধরনের কষ্টসাধ্য কিংবা শ্রমসাধ্য কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 14 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে যদি কেউ কাজে লাগান, তবে তার মা বাবা এবং যে কাজে লাগাবে তার প্রতি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এটা 1986-এর এই যে শিশু শ্রম নিষিদ্ধকরণ আইনে বলা হয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে দেখা যায়। একজন শিক্ষক ক্লাসে ছাত্রদের প্রশ্ন করেন, তো তিনি কেন প্রশ্ন করেন? ছাত্রদের ব্যস্ত রাখার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার জন্য, নাকি শিক্ষা দানের জন্য? আমরা ধরে নিন আপনি একটা ক্লাস করছেন, আপনার ক্লাসে এখানে 20 জন ছাত্র রয়েছে। ক্লিয়ার? আপনি একটা চ্যাপ্টার বোঝাতে চলেছেন, চ্যাপ্টারের নাম হচ্ছে মাছের গল্প। ধরে নিই অ্যাজ ফর এক্সাম্পল, আপনি একটা চ্যাপ্টার বোঝাচ্ছেন, চ্যাপ্টারের নাম হচ্ছে মাছের গল্প। আপনার ক্লাসে মোট 20 জন ছাত্র আছে। তো আপনি গল্পটা পড়ছেন, গল্পটা চলছে। গল্পটা চলার সঙ্গে সঙ্গে হঠাৎ আপনি একজনকে প্রশ্ন করেন, যে কোনো এনিওয়ান একজনকে আমি প্রশ্ন করেন, এই মনা তুমি দাঁড়াও তো, এই যে আমরা গল্পটা পড়লাম, এখানে মাছের গল্প যে পার্ট আমরা পড়লাম, এখানে আমরা কয়টা মাছের কথা বলেছি এবার? তো সে যদি আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনে থাকে, তাহলে সে সঠিক আনসার বলতে পারবে, এবং সে যদি আপনার কথাটা মনোযোগ দিয়ে না শুনে থাকে, তাহলে কিন্তু সে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর আপনি এই যে একজনকে প্রশ্ন করলেন, এটা শুধু একজনের মনোযোগ আকর্ষণ করছে না, কিন্তু এটা সমস্ত ক্লাসের মনোযোগ আকর্ষণ করছে। তার কারণ আপনি একজনকে প্রশ্ন করেছেন, তো বাকি ছাত্ররাও কী ভাববে যে আরে স্যার হঠাৎ আমাকেও কি প্রশ্ন করে বসবেন, আমাকে এবার থেকে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। অর্থাৎ মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে প্রশ্ন করেন। ক্লিয়ার? স্কুলে ক্লাসের অবসরে শিক্ষক কী করবেন? শিক্ষকদের ঘরে বিশ্রাম নেবেন, লাইব্রেরিতে পত্র পত্রিকা পড়বেন, অফিসে অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলবেন, ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করবেন। তো কোয়েশ্চন নম্বর 3 এর কারেক্ট আনসার হচ্ছে, যখন স্কুলে যখন স্যারের ক্লাসের অফ থাকবে, তখন তিনি তাদের যে বাড়ির কাজগুলো দিয়েছিলেন, এই কপিটা কালেক্ট করবেন এবং এইগুলো চেক করবেন যে তারা ঠিকঠাকভাবে করলো কিনা না। ক্লিয়ার? ছাত্রদের মধ্যে একজন সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারেন। ছাত্রদের মধ্যে কি করে একজন শিক্ষক সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারেন? মহান মানুষদের কথা ছাত্রদের বলে, শৃঙ্খলতার বোধ জাগিয়ে তোলে, আদর্শ আচরণের মাধ্যমে, নাকি ছাত্রদের ভালো গল্প বলে? তো কোয়েশ্চন নম্বর 4 এর কারেক্ট আনসার হয়ে যাবে। এখানে কারেক্ট আনসার কী হবে বলুন তো? আদর্শ আচরণ যদি মানুষের ভালো হয়ে যায়, তাহলে এখানে কী হবে? সামাজিক মূল্যবোধ অটোমেটিক্যালি জাগিয়ে তুলবে। ঠিক আছে? তারপর আমরা দেখি মেইন হলো আচরণ। ঠিক আছে ভাই? গ্রামবাসীদের মধ্যে কোনো বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এবং আপনি গ্রামের শিক্ষক, এবার আপনি কি করবেন? এবার মনে করুন একটা গ্রাম, এই গ্রামে যে কোনো একটা বিষয় নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে, আপনি গ্রামের একজন শিক্ষক, এবার আপনি কি করবেন? গ্রাম প্রধানকে বিষয়টি জানাবেন, গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করবেন, পুলিশে খবর দেবেন, গ্রামবাসীদের থেকে দূরত্ব বজায় রাখবেন। আমরা শিক্ষক, আমাদের সব সময় উচিত যে আমরা নিজেরা, ছাত্ররা যদি ক্লাসে গন্ডগোল করে, আমাদের উচিত কি আমরা কি করে ছাত্রদেরকে আমরা নিজে
স্টেপ নিয়ে পদক্ষেপ নিয়ে কী করে ছাত্রদের গণ্ডগোলটা মেটাতে পারি। একইভাবে গ্রামবাসীদের মধ্যে কোনো যদি উত্তেজনা হয় আর আমি যদি গ্রামের শিক্ষক হই বা তখন আমি এই ক্ষেত্রে গ্রামবাসীদের এই বিষয়টা সম্পূর্ণটা বুঝে আমি তাদেরকে শান্ত করার চেষ্টা করব। প্রথম আমার দায়িত্ব হবে এটা। পরিবার হলো, পরিবারটা কি? প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম। কোয়েশ্চেন নাম্বার 6। প্রথাগত শিক্ষার মাধ্যম, প্রথা বিবর্জিত শিক্ষার মাধ্যম নাকি দূরশিক্ষার মাধ্যম? পরিবার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কিনা না? তো একটা শিক্ষার মাধ্যম এখানে 3টে দেওয়া আছে, 4টাও কিন্তু শিক্ষার মাধ্যম দেওয়া আছে। পরিবার থেকে আমরা কি করি? শিক্ষা গ্রহণ করি। সবটির মধ্যে কিন্তু শিক্ষা আছে। ক্লিয়ার? এবার কি ধরনের শিক্ষা? পরিবারে কি কোনো প্রথাগত শিক্ষা দেওয়া হয়? প্রথাগত মানে একদম সম্পূর্ণ কনসেপ্ট ধরে ধরে সম্পূর্ণ পুরো ডিটেল এক্সপ্লেন করে শিক্ষা দেওয়া হয় না। প্রথা বিবর্জিত এটাও বলতে পারি না, দূর শিক্ষাও সেটা বলা যায় না। এটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা ছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা আমরা পরিবার থেকে পেয়ে থাকি। কারেক্ট আনসার হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। একটু তাড়াতাড়ি আমরা ক্লাসটা কন্ডাক্ট করব, কারণ টোটাল 50টা প্রশ্ন সলভ করতে হবে। ছাত্রদের স্কুলে খেলাধুলা করা উচিত, তার কারণ কি? ছাত্ররা যখন বিদ্যালয়ে যাবে তখন একজন শিক্ষকের দায়িত্ব হবে তাকে খেলাধুলায় অগ্রসর করে দেওয়া। তার কারণ কি? এতে তারা দৈহিকভাবে সবল হয়, এতে শিক্ষকদের কাজ সহজতর হয়, এতে সময় কাটানো সম্ভব হয়। আরে ভাই, স্কুলে আমরা যাই শিক্ষকরা কি সময় কাটানোর জন্য নাকি? তো এটা তো প্রথমে কাটুন। এতে সহযোগিতার মনোভাব এবং দৈহিক ভারসাম্য বিকশিত হয়। তো কারেক্ট আনসার হবে এখানে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায়। অর্থাৎ কি, ছাত্ররা একের প্রতি আরেকের যে সামাজিকতা সেটা সম্পর্ক হবে, যার ফলে একজনে আরেকজনকে যে সহযোগিতা, যেমন আমরা গ্রুপ বেঁধে খেলাধুলা করি, যে টিম 1, টিম এ এবং টিম বি। তো টিম এর মধ্যে 5 জন থাকলো, টিম বির মধ্যে 5 জন থাকলো। এই টিম এর যে 5 জন থাকবে, একজন অপরজনকে কি করবে? এই খেলাতে সাহায্য করবে। ঠিক আছে না? ক্লিয়ার? অর্থাৎ সে ভাববে যে ও যদি লস হয়ে যায় তাহলে তো আমিও হেরে যাব। তার মানে যখন টিম বেঁধে খেলা হয় তখন একজনকে নিজে জেতার জন্য অন্যজনকে সাহায্য করা হয়, অর্থাৎ সহযোগিতার মনোভাব। এবং খেলাধুলা এমন একটা জিনিস যার ফলে কি হয়? দৈহিক ভারসাম্য বজায় থাকে, শারীরিক দিক দিয়ে কিছুটা বিকশিত হয়। তো এতে কারেক্ট আনসার হবে মানসিকভাবেও, তো সব কিছু মানসিকভাবেও তার দৃষ্টিভঙ্গি ভালো হয়। অর্থাৎ এখানে কারেক্ট আনসার হচ্ছে সহযোগিতার মনোভাব এবং দৈহিক ভারসাম্য বিকশিত হয়। একজন শিক্ষকের পক্ষে সর্বাপেক্ষা প্রয়োজনীয় কি? ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা, ক্লাসে নিয়মানুবর্তী হওয়া, ছাত্রদের সমস্যা দূর করা নাকি ভালো বক্তা হওয়া? কোয়েশ্চন নম্বর 8 যদি আমরা দেখি, অর্থাৎ ক্লাসে নিয়মানুবর্তিতা। ক্লাসে যদি আমরা একটা নিয়ম অনুযায়ী যদি আমরা চলি তাহলে সমস্যাও দূর হবে, শৃঙ্খলাও রক্ষা হবে এবং ভালো বক্তা হলে কিন্তু হয় না। বক্তা শিক্ষকের একটা ভালো গুণ নয়। বক্তা মানে লেকচার মেথড। আমরা কখনো লেকচার মেথডে কিন্তু আমরা ক্লাস কন্ডাক্ট করি না। ক্লিয়ার? সেটা কলেজ হলে অন্য কথা, আপার প্রাইমারি ধরুন হাই স্কুল হলে অন্য কথা, হায়ার সেকেন্ডারি হলে, কলেজ হলে অন্য কথা। কিন্তু যেহেতু প্রাইমারি কিংবা আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা লেকচার মেথড কখনো ক্লাসে ফলো করব না। আমরা সবসময় চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা চাইল্ড সেন্ট্রিক যে প্রসেস এটা আমরা ফলো করব বা লক্ষ্য করব। শিক্ষার মান উন্নয়নের প্রয়োজন। শিক্ষার মান উন্নয়ন, এটা মান উন্নয়ন বলেছে, মান উন্নয়নের প্রয়োজন। ছাত্রদের নিয়মিত মূল্যায়ন। শিক্ষার যেটা মান উন্নয়ন করতে গেলে আমাদের কিসের প্রয়োজন হতে হবে? নিয়মিত মূল্যায়ন করতে হবে। শিক্ষকদের উচ্চ বেতনের ব্যবস্থা মোটেই না। পাঠ্যক্রম পুনর্বিবেচনা হবে না। ভালো স্কুল বাড়ি নির্মাণ করলে হবে না। শিক্ষার মান করতে গেলে নিয়মিত মূল্যায়ন করতে হবে, যাকে বলা হবে CCE, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন। তো এই CCE টপিকটা আপনারা দেখবেন, পুরো ডিটেলস অ্যানালাইজ আছে এবং এখান থেকেও প্রায় 1 মার্ক বা 2 মার্ক এই টপিক থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো কনসেপ্ট ইজ পাওয়ার, কনসেপ্টটা যদি ভালো করে বুঝে নিতে পারেন তাহলে MCQ বাই হাত কা খেল হয়ে যাবে। তো কনসেপ্টের ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবেন। শিক্ষার নতুন নীতির উদ্দেশ্য। শিক্ষার একটা যে নিউ এডুকেশন পলিসি, এটার উদ্দেশ্য কী? সকলের জন্য শিক্ষার সমান সুযোগ তৈরি, সমগ্র শিক্ষা ব্যবস্থার সংশোধন, শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ সাধন, শিক্ষা এবং ডিগ্রি লাভের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করা। তো এখানে অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। শিক্ষা এবং ডিগ্রি লাভ এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন।
কারণ নিউ এডুকেশন পলিসি বলেছে যে একজন ছাত্র যদি মাস্টার ডিগ্রি হয় এবং সে যদি আচার আচরণ ভালো করে জানে না, এটাকে আমরা শিক্ষা বলতে পারি না। তো ডিগ্রি লাভ সম্পূর্ণ আলাদা বিষয় এবং তার শিক্ষা গ্রহণটা সম্পূর্ণ আলাদা বিষয়। তো শিক্ষার সঙ্গে ডিগ্রি লাভের কোনো সংযোগ হয় না, সুতরাং এটা সংযোগ বিচ্ছিন্ন করেছে কি নিউ এডুকেশন পলিসি বা শিক্ষার নতুন নীতি। ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষকের কি করতে হবে? দেখুন, ক্লাসরুমে ছাত্রদের আকর্ষণ ধরে রাখাটা অতি গুরুত্বপূর্ণ। মানে ক্লাসটা যদি আপনি মানে ইন্টারেক্টিভ করতে চান বা আকর্ষণীয় করতে চান, যদি ক্লাসটা আপনি আকর্ষণীয় না করেন তাহলে কিন্তু ছাত্ররা আপনার কথাটা বুঝবে না। আর ছাত্ররা যদি আপনার কথাগুলো খুব ভালো করে বুঝতে না পারে তাহলে কিন্তু আপনি বোঝাতে পারবেন না এবং আপনার কথাগুলো ছাত্ররা বুঝতে পারবে না। তো কোয়েশ্চন নাম্বার 11 কারেক্ট অ্যান্সার কী হবে বন্ধুরা? কমেন্ট বক্সে জানান তো কারেক্ট অ্যান্সার। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলার আগে আপনারা কমেন্টে বলার চেষ্টা করুন। এতে করে কি হবে? আপনাদের প্র্যাকটিস হবে। ঠিক আছে? তো আপনাদের প্র্যাকটিস হবে, আপনাদের যত ভালো প্র্যাকটিস হবে তত বেশি পরীক্ষা ও রেজাল্টও আপনাদের ভালো আসতে চলেছে। কারণ আপনারা নিজে থেকে ভাবুন যে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হতে পারে এবং আপনারা সঙ্গে সঙ্গে সবাই, আমি বলার আগে আপনারা বলুন, তারপর নিজে থেকে মিলিয়ে নেবেন যে শুদ্ধ হলো না ভুল হলো। যদি শুদ্ধ হয় তো নিজেকে একটা সাব্বাস দিলেন, বা সাব্বাস আমি কারেক্ট হয়েছি। ঠিক আছে ভাই? ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষকের ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন, আলোচনা করবেন, গল্প করবেন নাকি প্রশ্ন করবেন? 11-এর কারেক্ট আনসার কী হবে? সবথেকে ভালো এখানে কারেক্ট আনসার হচ্ছে আলোচনা করা। আলোচনার মাধ্যমে কিন্তু আকর্ষণ ধরে রাখা যায়, ডিসকাশন মেথড, এবং এটা একটা পজিটিভ ওয়ার্ড। কিছু পজিটিভ ওয়ার্ড আছে, কিছু নেগেটিভ ওয়ার্ড আছে। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড বেঙ্গলি সহজগুরু। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড বেঙ্গলি সহজগুরু, এটা লিখে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে আপনার সামনে আমার দেওয়া ভিডিওটা চলে আসবে বাংলা ভাষায়, যেটা সেই বাংলার কিছু পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের আমি একটা ভিডিও দিয়েছিলাম। এবং এই ভিডিওটা যদি দেখেন তাহলে প্যারাগোজির 50% আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে না? 50%। কারণ ডিসকাশন করা, আলোচনা করা যেখানে থাকবে এটা কারেক্ট অ্যান্সার হবে। মুখস্থ করা যেখানে হবে এটা কারেক্ট অ্যান্সার হবে না, এটা ক্যান্সেল। ছাত্রদের দ্বারা মুখস্থ করানো, জবরদস্তি শেখানো, তাদেরকে নোট লেখানো, ছাত্ররা ব্ল্যাকবোর্ড থেকে কপি করছে, এই ধরনের বা আরেকটা শব্দ আছে যেমন কেবল, মাত্র, এই শব্দগুলো যেখানে থাকবে সঙ্গে সঙ্গে এটা বলবেন, এটা কারেক্ট অ্যান্সার হবে না। ঠিক আছে? তো এই ধরনের কোন শব্দ থাকলে কারেক্ট অ্যান্সার হবে না, কোন শব্দ থাকলে কারেক্ট অ্যান্সার হবে, তো এই ক্লাসে আপনারা দেখতে পাবেন। এই যে বললাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড ইন বেঙ্গলি সহজগুলো লিখে সার্চ করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। শিক্ষক এবং ছাত্রের মধ্যে সর্বোত্তম সম্পর্ক কোনটি? অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, না প্রভু এবং ভৃত্যের সম্পর্ক, না ব্যবসায়ী ক্রেতার সম্পর্ক, না পিতামাতার সন্তানের সম্পর্ক? আমরা সবাই কিন্তু এই প্রশ্নে অবগত আছি ভাই যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? কারণ একজন বন্ধু আরেকজন বন্ধুকে কোনো কিছু কথা বলতে দ্বিধাবোধ করে না। তো শিক্ষক এবং ছাত্রের মধ্যে যদি সম্পর্কটা এই ধরনের বন্ধুত্বপূর্ণ হয় তাহলে ছাত্র যদি কিছু বুঝতে তার অসুবিধা হয়, যদি সে কোনো বুঝতে সে পারছে না, বুঝতে তার অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে সে শিক্ষককে বলবে যে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারিনি। তখন শিক্ষক আবার তাকে জিনিসটা বুঝিয়ে দেবেন। আলটিমেটলি ছাত্রটার শেখাটা হয়ে গেল। আর যদি আপনাকে সে ভয় পায় তো ভয় পেলে সে কী করবে? আপনাকে বলবে না, স্যার আমি বুঝলাম না, এই কথাটা সে বলবে না। আর যখন বলবে না আলটিমেটলি তার শেখা হলো না। আর যখন তার শেখা হলো না তখন আপনার যে শিক্ষণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেল। আমরা প্রত্যেক শিক্ষকের একটাই উদ্দেশ্য থাকবে যে আমরা যা পড়াই, যা বুঝাই, ছাত্ররা যেন ভালো করে বুঝতে পারে। এটা হচ্ছে মুদ্রা কথা। জীবনের সমস্ত ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক জ্ঞান প্রয়োজন। এটার কারণ কি? জীবনকে আনন্দময় করে তোলার জন্য, জীবনের সমস্যার সমাধানের জন্য, মানুষের আচরণ বোঝার জন্য, উপরের সব কয়টি। তো জীবনের ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে মনস্তাত্ত্বিক জ্ঞান প্রয়োজন, এটা কারেক্ট আনসার হবে এগুলির সব কয়টি, অর্থাৎ অপশন নাম্বার ডি এখানে কারেক্ট আনসার। ছাত্রদের সুচরিত্র গঠন করা যায়। ছাত্রদের একটা সুচরিত্র আমরা গঠন করতে পারি, একটা ভালো চরিত্র গঠন করতে পারি তাদের মনস্তাত্ত্বিক জ্ঞান প্রদানের মাধ্যমে, তাদের ভালো পোশাক পরতে বলে, তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে, তাদের ভালো গল্প বলে। তো এটা কারেক্ট আনসার কী হতে পারে? ছাত্রদের সুচরিত্র গঠন করা যায়
তাদের চরিত্র আমরা গঠন করতে পারি কিসের মাধ্যমে? দেখুন, ভালো গল্প বললে কিন্তু তার চরিত্রটা ভালো হয় না। ভালো পোশাক পরলে একজনের চরিত্র হয় না। আর শুধুমাত্র মনস্তাত্ত্বিক জ্ঞান অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান যেটাকে বলা হয়, অর্থাৎ পুঁথিগত বিদ্যা দ্বারা তারা কিন্তু চরিত্রটা গঠন হয় না। অর্থাৎ তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে তার চরিত্রটা গঠন হবে। ছাত্রদের আচরণ পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর পন্থা সুউপদেশ প্রদান, দৈহিক শাস্তি প্রদান। এই দেখুন, এই যে নেগেটিভ ওয়ার্ড যেগুলো বলেছিলাম তার মধ্যে কিন্তু শাস্তি শব্দটা আছে। সেটা দৈহিক শাস্তি হোক, মানসিক শাস্তি হোক, বা যে কোনো ধরনের শাস্তি যেখানে থাকবেন, এটা কারেক্ট অ্যান্সার হবে না, জীবনেও না। বাড়ি থেকে বিতাড়নটা হচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ড। তাকে কখনো বিতাড়ন করা যাবে না, অর্থাৎ ক্লাস থেকে বহিষ্কার, তাকে ইগনোর করা, এটা কখনো কিন্তু যাবে না। ঠিক আছে ভাই? তারপর সবসময় সুউপদেশ প্রদান করলে হবে না, এবং পুরস্কার প্রদান, নিয়মিত যদি পুরস্কার প্রদান একটা ব্যবস্থা আমরা রাখি, ছোট্ট আমাদের যত সামান্য, তাহলে তার আচরণের পরিবর্তনের কার্যকর পন্থা। যেমন ছোট্ট ছাত্ররা, আজকে তুমি যদি একটা ভালো ব্যবহার করো, তোমাকে কিন্তু গিফট দেবো। আজকে দেখি তুমি কাদের সঙ্গে ভালো মেলামেশা করতে পারো। আজকে যে সবচেয়ে ভালো মেলামেশা করে দেখাবে, আজকে তাকে আমি একটা ছোট্ট কলম গিফট দিব। তখন সবাই কি করবে? এই আমি যদি ভালো ব্যবহার করি, স্যার আমাকে কি করবেন? গিফট দেবেন। এই গিফটের আশায় ছাত্ররা কি করবে? আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলবে, যার কারণে তার আচরণটাও পরিবর্তন হয়ে যাবে। একজন মেধাবী ছাত্র তার পড়াশোনার খরচ মেটাতে পারছে না, শিক্ষক হিসাবে আপনি কি করবেন? তার ফি মকুব করার ব্যবস্থা করবেন, তার দারিদ্র্য নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন, তার সঙ্গে কথা বলে তার সমস্যার সমাধানের উপায় বের করবেন, আর তাকে সাহায্য করার জন্য অন্য শিক্ষককে অনুরোধ করবেন। 1 নম্বরের ব্যবস্থা হলো, এখানে প্রশ্নটা একটু জটিল। একজন মেধাবী ছাত্র তার পড়াশোনার খরচ মেটাতে পারছে না, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? যদি স্কুলটা গভর্নমেন্ট স্কুল হয় এবং আপনি যদি সরকারি স্কুলের শিক্ষক হন, তাহলে এখানে তো ফির কোনো কোথাও আসছে না। যদি কোনো ধরনের ফি লাগে, তখন তার ফিটা মকুব করার ব্যবস্থা করবেন 1 নম্বরে। ঠিক আছে? আর অন্য শিক্ষকদের অনুরোধ করবেন, এটা কারেক্ট অ্যান্সার হবে না। আর তার দারিদ্র্য নিয়ে তার সঙ্গে আলোচনা, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। দেখুন, আলোচনা শব্দটা পজিটিভ ওয়ার্ড, এখানে একটা জিনিস বোঝার আছে। আমি একটু আগে বলেছিলাম যে আলোচনা এবং ডিসকাশন, এই শব্দটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। যেখানেই আপনি আলোচনা কিংবা ডিসকাশন দেখবেন, এটা কারেক্ট অ্যান্সার বলবেন। কিন্তু এই ক্ষেত্রে এখানে কিন্তু আলোচনা থাকার সত্ত্বেও এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে না। কারণ কি? দেখুন, একজন ছাত্র, মেধাবী ছাত্র, খুব ভালো ছাত্র, তার পড়াশোনার খরচ সে মেটাতে পারছে না, শিক্ষক হিসেবে আপনি কী করবেন? এবার তুমি খুব তুমি দারিদ্র হয়ে কেন জন্ম নিলে বলো তো? তোমার দারিদ্রতার দ্বারা আমারও আর হয় না, আমি আর কী করবো বলো? তুমি দারিদ্র হয়ে জন্ম নিয়েছো। অর্থাৎ তাকে বারবার তার মধ্যে দারিদ্র, অর্থাৎ হে খুব গরিব দারিদ্র নিয়ে তার সঙ্গে আলোচনা করি, সে ডিমোটিভেট হয়ে যাবে, তার সমস্যা দেখা দেবে। তো এই ধরনের আমরা কখনো তার সঙ্গে আলোচনা করতে যাব না। তো আলোচনা এখানে থাকলেও কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে না, কারণ দারিদ্র নিয়ে আলোচনা আমরা তার সঙ্গে করতে পারবো না। তো এই ধরনের যে পজিটিভ ওয়ার্ড থাকলেই যে কারেক্ট অ্যান্সার হবে, সেটাও তেমন কোনো কথা নয়। এই জিনিসগুলো আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। অন্য শিক্ষকদের অনুরোধ করবো না। তো আপাতত এই কারেক্ট আনসারটা হচ্ছে তার ফি মকুব করার ব্যবস্থা করবেন। যদি গভর্নমেন্ট স্কুলে, তাহলে তো ফির কোনো কথাই আসছে না। আর যদি অন্য কোনোভাবে যদি ফিটা ম্যান্ডেটারি হতেই হয়, তাহলে তার সঙ্গে কথা বলে তার সমস্যা সমাধানের একটা উপায় খুঁজে বের করবেন। এটাও কারেক্ট আনসার হতে পারে। ক্লিয়ার ভাই? আপাতত এখানে প্রশ্নটা আমি আগে বলেছিলাম জটিল, প্রশ্নে কোনো ক্লিয়ার দেয় নাই। তো যার জন্য এটা কারেক্ট আনসার এখানে হচ্ছে মকুব করার ব্যবস্থা করবেন, এটা ঠিক আছে। আর তাছাড়া প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, তাহলে তার আনসারটা হবে তার সঙ্গে কথা বলে তার সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করবেন, এটা কারেক্ট আনসার হবে। যদি প্রশ্নের মধ্যে কোনো জায়গায় কোনো একটু পরিবর্তন দেখা দেয়, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করছে। শিক্ষার জন্য সমীক্ষার ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়? অর্থাৎ এডুকেশনাল সার্ভে, কোয়েশ্চেন নাম্বার 17। তো এডুকেশনাল সার্ভে অর্থাৎ সে কতটুকু শিখেছে, তার জন্য আমরা টেস্টও নিতে পারি, প্রশ্নসূচিও নিতে পারি, সাক্ষাৎকারও নিতে পারি। তো উপরে সবগুলি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ছাত্রদের দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কার্যকরী? সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা নাকি বার্ষিক পরীক্ষা? কোয়েশ্চেন নাম্বার 18। দেখুন, এখানে ছাত্রদের দক্ষতা মূল্যায়নে নিচের কোনটি সবচেয়ে কার্যকরী? 1 নম্বরে আমি বলবো এখানে অপশনে কিছুটা ভুল আছে। কারণ কেননা অপশনে ভুল আছে, যে পরীক্ষা শব্দটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড।
অপশনটা একটু উল্টাপাল্টা আছে। তো এখানে পরীক্ষা শব্দটি হচ্ছে নেগেটিভ। তো যেখানেই পরীক্ষা এখানে যেহেতু পরীক্ষা দিয়েছে, পরীক্ষার শব্দটাই নেগেটিভ, এখানে পরীক্ষা কোনোটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। তো আপনার বলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার এখানে হবে গঠনমূলক মূল্যায়ন। ঠিক আছে ভাই, গঠনমূলক মূল্যায়ন হবে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে অপশন 4টে দিয়েছে, 4টার মধ্যে একটাও কিন্তু কারেক্ট আনসার, এটা অপশন ভুল আছে। তো ছাত্রদের দক্ষতার মূল্যায়নে নিচের কোনটা সবচেয়ে বেশি কার্যকরী? এটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন, বা যদি আমরা ইংলিশে বলি তাহলে আমরা বলবো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ এভালুয়েশনও বলতে পারি। ঠিক আছে, তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিংবা গঠনমূলক মূল্যায়ন হবে এখানে কারেক্ট আনসার। পরীক্ষার শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা কখনো কারেক্ট আনসার হতে পারে না। অনুমতি না নিয়ে একজন ছাত্র দীর্ঘদিন যদি অনুপস্থিত থাকে তাহলে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? যেমন আপনার কাছে কোনো অনুমতি নিল না, অনুমতি না নিয়ে একজন ছাত্র দীর্ঘদিন থেকে আপনার বিদ্যালয়ে অনুপস্থিত, একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? তাকে স্কুল থেকে বিতরণের কথা ভাবেন। আমি আগেই বলেছি বিতরণ আমরা করব না, কখনো আমরা স্কুল থেকে কখনো কোনো শিশুদের তাড়িয়ে দিই না। বিষয়টিকে গুরুত্ব দেবেন না। কেন গুরুত্ব দেবেন না? ছাত্রটা স্কুলে আসছে না, আমার গুরুত্ব দিতে হবে। কেন আসছে না? আমি এতদিন যে অন্য ছাত্রদের পড়াচ্ছি, সে তো জিনিসটা পড়তে পারছে না, বুঝতে পারছে না, অর্থাৎ তার সমস্যা দেখা দেবে। সে পরবর্তী যে আগের আমি যেগুলো অলরেডি আমি ক্লাস কন্ডাক্ট করছি এই জিনিসগুলো বুঝতে পারছে না, এটা তাকে হ্যাম্পার করবে। অভিভাবককে বিষয়টি জানাবেন আর তার সম্বন্ধে অন্য ছাত্র থেকে খোঁজখবর নেবেন। তো ব্যাপারটা এই ক্ষেত্রে আমাদের অভিভাবককে বিষয়ে জানাতে হবে যে তোমার ছাত্রটা কেন স্কুলে আসছে না, তুমি তাকে তাড়াতাড়ি স্কুলে পাঠাও। এটা কারেক্ট আনসার হবে, অভিভাবককে বিষয়টা জানাতে হবে। ছাত্রদের শুনে বুঝার দক্ষতা বিকাশের জন্য একটা শিক্ষক কী করবে, একজন শিক্ষক কী করবেন? শুনে বুঝার, অর্থাৎ কোনো কিছু শুনে সে যাতে বুঝতে পারে, এই যে দক্ষতা, এই দক্ষতা বিকাশের জন্য একজন শিক্ষক কী করবেন? ছাত্রদেরকে পড়ে শোনাতে বলবেন যে তোমরা কিছুটা পড়ে শোনাও দেখি। পড়ার সময় ভুলগুলা দেখিয়ে দেবেন, ছাত্রদের প্রশ্ন করবেন, শোনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন। এই ক্ষেত্রে আমরা বলবো ছাত্রদেরকেই পড়ে শোনাতে বলবেন, যার কারণে সে পড়ে জিনিসটাকে বুঝতে পারে কিনা না সেটা আমি বুঝতে পারবো। অপরিচ্ছন্ন পোশাক পরে একজন ছাত্র স্কুলে এসেছে, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? দেখুন অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আজকের সেই ক্লাসে আমরা ডিসকাস করতে যাচ্ছি। তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবেন। সে অপরিচ্ছন্ন পোশাক পরে ক্লাসের স্কুলে এসেছে, শিক্ষক হিসেবে আপনি আমরা তাকে ক্লাস থেকে আলাদা করতে পারি না, যেহেতু ইনক্লুসিভ এডুকেশনে বলেছে যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, আমাদের কাছে সব সমান, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে না। অভিভাবককে ডেকে পাঠাবেন, এটা আপাতত না, কিছুক্ষণ যাক। পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তাকে বুঝিয়ে বলবেন, এটা কারেক্ট অ্যান্সার। সে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে পারে তার জন্য তাকে আর্থিক সাহায্য দেবেন। তো কোন শিক্ষক আছেন যিনি আর্থিক সাহায্য দেবেন? এটা সম্ভব না। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তাকে বোঝাতে হবে। সে যদি বুঝতে পারে যে পরিচ্ছন্নতার আসল উদ্দেশ্যটা কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয়, তবে পরবর্তী দিনে সে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। শুধু ভালো জামা কাপড়, নতুন জামা কাপড় পরে আসলেই কিন্তু পরিষ্কার হওয়া যায় না। পরিষ্কার হতে গেলে পুরনো কাপড়, পুরানো পোশাক দিয়েও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, যদি আমরা সিস্টেমটা জানি, শিশুদেরকে যদি সিস্টেমটা বুঝিয়ে দিতে পারি। কিভাবে ছাত্রদের কবিতা শেখানো উচিত? এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এসেছিল, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। কিভাবে ছাত্রদের কবিতা শেখানো উচিত? কবিতার ছন্দ অনুযায়ী সুর করে পড়ার মাধ্যমে ছাত্রদের আনন্দ দেয় এমন করে কবিতা পড়ে। কবিতা পড়ার সময় কঠিন শব্দগুলির উচ্চারণ করে। তো কঠিন শব্দ, আচ্ছা কঠিন শব্দ যদি আমরা পড়ি, প্রথমেই যদি কঠিন মনে করি তাহলে আমরা কি শেখাতে পারবো না? ছন্দ অলঙ্কার, ছোট্ট ছাত্র ছন্দ এবং অলঙ্কার কি বুঝবে, আমরা কাটলাম। কিন্তু কবিতা শেখানোর সবচেয়ে একটা উত্তম পন্থা হচ্ছে কি, কবিতা কি করে যে সুর করে পড়া যায়। সুর, কবিতার একটা সুর, লয় এবং তাল থাকে। এই সুর, লয় এবং তাল, এগুলা দিয়ে যদি আমরা একটা কবিতাকে যদি ভালো করে প্রদর্শিত করতে পারি, উপস্থাপন করতে পারি, কবিতাটা যদি আমরা পড়াতে পারি, তাহলে ছাত্ররা আরাম পাবে। মানে অটোমেটিকলি যদি সুর করে পড়ে তাহলে আনন্দ পাবে, তো আনন্দ পেলে জিনিসটা সে খুব তাড়াতাড়ি শিখে যাবে। তো কারেক্ট অ্যান্সার এখানে সুর করে পড়া, আর সুর করে পড়লেই কিন্তু আনন্দ চলে আসবে। তো আনন্দ এখানে আলাদা করে দিতে হবে না, তো সুর করে পড়ার মাধ্যমে ইট ইজ দ্য রাইট অ্যান্সার। ছাত্রদের লেখার দক্ষতা বিকাশের জন্য আমরা কি করব? তাদের বেশি করে বাড়ির কাজ দিতে হবে,
তাদের শ্রুতিলিখন অভ্যাস করাতে হবে, শুনে বা দেখে লেখার অভ্যাস তৈরি করাতে হবে, তাদের লিখতে উৎসাহিত করতে হবে। কোয়েশ্চন নম্বর 23। এখন আগেকার ছিল, বর্তমানে নেই। আমরা অনেক সময় শ্রুতিলিখন লিখেছি, তো শ্রুতিলিখনের অভ্যাস যদি তার মধ্যে থাকে কিছুটা, তখন তার লেখার দক্ষতার বিকাশ হবে, বা তাকে আমরা মুক্ত হাতের লিখনের ব্যবস্থা করতে পারি। লিখন দক্ষতা বিকাশের আরেকটা মাধ্যম হচ্ছে যে মুক্ত লিখন, ক্লিয়ার, ফ্রি রাইটিং, যে তোমার যা মনে হয় তুমি তা লিখো। এই আপনি তাকে একটা কনসেপ্ট ধরিয়ে দিলেন, যে কনসেপ্ট ধরে নাও সূর্য, কনসেপ্ট ধরে নাও সূর্য, তো সূর্য সম্পর্কে তোমার যা মনে হয়, সূর্যকে দেখে তোমার যা মনে হয়, বা সূর্য সম্বন্ধে তুমি ভাবো, তার সম্বন্ধে তুমি 1 পেজ, ছাত্রের বয়স অনুযায়ী 1 পেজ, 2 পেজ, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, ছাত্রের বয়স। যখন ক্লাস 1-এর বাচ্চাকে যদি বলুন যে আপনি 2 পাতা লেখো সূর্য সম্বন্ধে, সে কি লিখতে পারবে? সে তো পারবে না। তো তার বয়স অনুযায়ী তাকে জিনিসটাকে দেখতে হবে। যাই হোক, ছাত্রদের বেড়াতে নিয়ে যাওয়া উচিত, অর্থাৎ ছাত্রদের ঘুরতে নিয়ে যাওয়া উচিত, কারণ একটা কথা আছে যে ভ্রমণ শিক্ষার একটি অঙ্গ। আমরা ছোটবেলায় রচনা পড়েছিলাম যে ভ্রমণ শিক্ষার একটি অঙ্গ। তো ছাত্রদের বেড়াতে নিয়ে যাওয়া উচিত, এটার কারণ কি? এতে ছাত্ররা খুশি হয়, এতে ছাত্ররা বেশি শেখে। বেড়াতে গেলে ছাত্ররা গোলমাল করে না, বেড়াতে গেলে ছাত্ররা নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে পারে। এটা সঠিক আনসার কোনটা হবে? কোয়েশ্চন নাম্বার 25। বেড়াতে গেলে ছাত্ররা নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে পারে, এবং আনন্দ উপভোগের মাধ্যমে তারা অনেক কিছু জিনিস শিখতেও পারে। তো এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। শিক্ষক চেষ্টা করবেন ক্লাসে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে, সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখতে, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে, না উপরের সবগুলি। কোয়েশ্চন নম্বর 26-এর কারেক্ট আনসার হবে এই ক্ষেত্রে ক্লাসটা যেন কি ধরনের হয়? সহযোগিতাপূর্ণ হয় ভাই। শিক্ষক চেষ্টা করবেন ক্লাসটা যেন সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় থাকে, অর্থাৎ একজন আর একজনকে যাতে সবসময় সহযোগিতা করতে থাকে। ক্লিয়ার? শিশুদের আচরণ নিয়ে চর্চার সর্বোত্তম পদ্ধতি কোনটি? শিশুদের আচরণ নিয়ে যে চর্চা হয়েছিল বা যেখানে চর্চা হয়, এই চর্চা করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা? কোয়েশ্চন নাম্বার 28। তদন্তমূলক পদ্ধতি, বাস্তব আনুক পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, না ব্যক্তিগত চর্চা পদ্ধতি? কারেক্ট আনসার এখানে হবে ইন্সপেকশন মেথড। অর্থাৎ আমরা ইন্সপেক্ট করতে পারি যে কোন বাচ্চার আচরণ কী ধরনের। আমরা তদন্তমূলক পদ্ধতি ব্যবহার করি যে ছাত্রদের আচরণ কেমন, কোন ছাত্রের আচরণ কেমন, সেটা আমরা দেখতে পারি। শিশুর ক্ষেত্রে বিকাশ, এই শব্দটার অর্থ কী? ফলাফল সংক্রান্ত পরিবর্তন, পরিমাপ সংক্রান্ত পরিবর্তন, উপরের দুইটাই এবং কোনোটাই নয়। কোয়েশ্চন নম্বর 29। বিকাশ, ডেভেলপমেন্ট। বিকাশ হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট, অলরাউন্ড। আমরা ফলাফল মানে রেজাল্ট, ঠিক আছে বা? ফলাফল মানে ভাই রেজাল্ট। রেজাল্ট মানে কি? একটা নাম্বার, সে কত পার্সেন্ট পেলো, 90% মার্ক পেলো, বা সে 1 গ্রেড মার্ক পেলো। তো মানে প্যাডাগজির ভাষায় এই যে পার্সেন্টেজের হিসাব আর গ্রেডের হিসাব, এগুলো কিন্তু নেগেটিভ, আমরা এগুলোকে দেখি না। সুতরাং ফলাফল সংক্রান্ত পরিবর্তন আমরা দেখব না, আমরা দেখব পরিমাপ সংক্রান্ত পরিবর্তন। তার মধ্যে কত পরিমাণ বিকাশ হয়েছে, ডেভেলপমেন্টটা তার মধ্যে কতটুকু হয়েছে, আমরা ফলাফলটা দেখব না। কারণ ফলাফল দেখতে গেলে তাকে একটা পার্সেন্টেজ দিতে হবে, 95% পেয়েছে বা সে A গ্রেড পেয়েছে। আমরা গ্রেড বা পার্সেন্টেজ জিনিসগুলো আমরা দেখি না। সুতরাং আমরা কারেক্ট আনসার হচ্ছে কি পরিমাপ সংক্রান্ত পরিবর্তন ইজ দ্য রাইট আনসার। একটি শিশুর সামাজিক বিকাশ অর্থাৎ সোশিয়াল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? সমাজে শিশুর বিকাশ, গোষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে চলা, নাকি একটা ভালো সমাজ, নাকি সমাজে ভালো কাজ হয়, এই তত্ত্ব। তো একটি শিশুর সামাজিক বিকাশ বা সোশিয়াল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? একটা সমাজে যাতে করে একটা শিশুর বিকাশ হয়, এটাকে বলা হবে শিশুর সামাজিক বিকাশ। ঠিক আছে, ক্লিয়ার? তো কোয়েশ্চন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন শৈশব বা চাইল্ডহুড বলতে আমরা কি বুঝি? 31। এটা 3 থেকে 12 বছর সম্পূর্ণ বয়সকে আমরা চাইল্ডহুড বলতে পারি। এখানে আর্লি চাইল্ডহুড এবং লেটার চাইল্ডহুড দুটো আছে। ক্লিয়ার? কোন সময়ে শিশুরা আবদ্ধ জ্ঞান লাভ করে? ঠিক আছে না?
স্ট্যাগন্যান্ট নলেজ, আবদ্ধ জ্ঞান। যখন শিশুরা নিজেরাই কোনো কিছু অনুশীলন করে, যখন শিক্ষক শিশুদের পড়ান, যখন পিতামাতা শিশুকে পড়ান, না উপরের সব কয়টি? কোয়েশ্চেন নম্বর 32। আবদ্ধ জ্ঞান বলতে কি বুঝি? 32 এটা কারেক্ট আনসার হবে। যখন পিতামাতা শিশুকে পড়ান তখন সেটাকে আবদ্ধ জ্ঞান বলা হয়। হ্যাবিট বা অভ্যাস কি? আমরা যেটাকে হ্যাবিট বা অভ্যাস বলি, এটা আসলে কি? কোনো কাজ বারবার করা, একটি স্বয়ংক্রিয় পদ্ধতি, এ এবং বি দুটাই, না কোনোটি নয়? কোয়েশ্চেন নম্বর 33। একটা কাজ বারবার করা এটাকে অভ্যাস বলা হয় এবং এটা একটা স্বয়ংক্রিয় পদ্ধতিও। সুতরাং এ এবং বি দুটাই হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। 34। একজন শিক্ষক কিভাবে ছাত্রদের দক্ষতার পরিমাপ করবেন? একটা ছাত্রের দক্ষতার পরিমাপ একজন শিক্ষক কি করে করবেন? ছাত্রদের পরীক্ষা নিয়ে, ছাত্রদের প্রশ্ন করার মাধ্যমে, ছাত্রদের বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনা করে, নাকি ছাত্রদের অভিভাবকদের সঙ্গে কথা বলে? কোয়েশ্চেন নম্বর 34। একজন শিক্ষক ছাত্রের দক্ষতার পরিমাপ করবেন তার বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনা করে। তার বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনা করে ছাত্রদের দক্ষতার পরিমাপ করা যায়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। এবং এই সঙ্গে আজকে আমাদের এই ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আর অনেকগুলো প্রশ্ন আছে, সেটা নিয়ে আমরা কন্টিনিউ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ আরও এই ধরনের ক্লাস অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।